গুড মর্নিং স্টুডেন্টস। তো লাস্ট ভিডিওতে কিন্তু আমরা মোল স্টার্ট করে দিয়েছিলাম। তো আজকে অ্যাকচুয়ালি মোলের পারমাণবিক ভর এবং অ্যাভোগাড্রো ধ্রুবকের মধ্যে যে সম্পর্ক সেটাকেও বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি যেটা স্টার্ট করছি যে আপেক্ষিক পারমাণবিক ভর কি করে বের করা হয়। তো অ্যাকচুয়ালি দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য কিছু ফর্মুলাকে অ্যাপ্লাই করা হয়। তো সেই ফর্মুলাগুলো একটু একটু করে এভ্যালুয়েট হয়েছিল। তো এখানে কিছু প্রবলেম ছিল, সেই জন্য কিছু জিনিসকে বাদ দেওয়া হয়েছিল এবং লাস্টে কার্বনকে অ্যাজ এ কনস্ট্যান্ট এলিমেন্ট ইলেক্ট করা হয় এবং এটাই আপাতত এখনও পর্যন্ত চলেই আসছে। ওকে, সো প্রথমে দেখো, তোমাদেরকে বলে রাখি যে একটা পরমাণুর ভর জেনারেলি 10⁻⁻24 থেকে 10⁻⁻22 গ্রাম পর্যন্ত হয়। তো বুঝতে পারছো যে কত সূক্ষ্ম আর নগণ্য ব্যাপারটা হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য সবার প্রথমে হাইড্রোজেন স্কেলকে ব্যবহার করা হতো। তো কিছু প্রবলেম ছিল, সেই জন্য এটাকে বাদ দেওয়া হয় এবং তার পরিবর্তে অক্সিজেন স্কেলকে আনা হয়। এখানেও কিছু প্রবলেম দেখা দেয় এবং ফাইনালি সিলেক্ট করা হয় কার্বনকে। আর সেই ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা রয়েছে। আমি ডিরেক্ট ফর্মুলাগুলোকে এইভাবে লিখেছি যাতে তোমরা ইজিলি রিলেট করতে পারো আর মনে রাখতে পারো সেই হিসাবেই। তো দেখো, যখনই আমরা কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর অথবা রিলেটিভ অ্যাটমিক মাস স্ল্যাশ RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি নয় কিন্তু এখানে, ঠিক আছে, রিলেটিভ অ্যাটমিক মাস, এটাকে ফাইন্ড করব। তো আমরা প্রেজেন্ট সিচুয়েশনে এই ফর্মুলাটাকে ইউজ করব। মৌলের একটা পরমাণুর ভর, অর্থাৎ সিম্পল লজিক, যার যে মৌলটার পারমাণবিক ভর আমাকে বের করতেই হবে, সেই মৌলটির একটি পরমাণুর ভরকে যদি আমরা একটা C12 পরমাণুর ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা রিলেটিভ ভর বা রিলেটিভ অ্যাটমিক মাস পেয়ে যাব, রিলেটিভ অ্যাটমিক মাস পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি দেখো, সবার প্রথমে আমি যেটা মেইন পয়েন্ট সেটাকে লিখেছি, বাকি জিনিসগুলোকে আমি বলছি বই থেকেই। তো দেখো, C12 আইসোটোপকে পছন্দ করার কারণ ছিল তিনটে। জেনারেলি এটা কঠিন ছিল। 2 নম্বর, এটার একটা এক্স্যাক্ট ফিগার আসে, সেই এক্স্যাক্ট ফিগারটা কত, 12 গ্রাম। তো 12.000 অলমোস্ট একটা এক্স্যাক্ট ফিগার আসে। আর 3 নম্বর হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল, এটা প্রেজেন্ট সিচুয়েশনে। তো অ্যাকচুয়ালি তিনটে তোমার পার্টিকুলার তিনটে অ্যাডভান্টেজের জন্য C12 আইসোটোপকে পছন্দ করা হয়। এবার এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, হাইড্রোজেন স্কেল প্রথমে ইউজ করা হতো, কিন্তু হাইড্রোজেন স্কেলে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেগুলো কি কি? সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট অ্যাজ এ থিওরি। তো তোমরা যেটা করবে, যেখান থেকে হাইড্রোজেন স্কেলে কি কি প্রবলেম দেখা দিয়েছিল সেটাকে মনে রাখবে। প্রমাণ মৌল হিসাবে হাইড্রোজেনকে ধরলে পরে বিভিন্ন মৌলের পারমাণবিক ভর পাওয়া যায়, তা অধিকাংশ ক্ষেত্রে কি হচ্ছে, ভগ্নাংশে চলে আসছে, যেটা একটা প্রবলেম তৈরি করেছিল। 2 নম্বর, যখন অক্সিজেন আসলো তখন মাস স্পেকট্রোমেট্রির পরিবর্তিত হওয়ার ফলে এই স্কেল ব্যবহারে অসুবিধা দেখা দেয়। এবার তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিতে চাই। এই মাস স্পেকট্রোমেট্রি ব্যাপারটা কি, তোমরা যদি নিজেদের কোয়ারি ফুলফিল করতে দেখতে চাও তো দেখতে পারো অবশ্যই গুগলে। না হলে পরে তোমাদের যদি মনে হয় যেটা এক্সপ্লেন করাটা দরকার, তাহলে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কোয়ারির তোমাদের কমেন্টের ওপর বেস করে আমি অ্যাকচুয়ালি এটাকে বোঝাবো, না হলে পরে খুব একটা রিলেটেড নয় ব্যাপারটা, ঠিক আছে। তো দেখো, এখানে কতগুলো আলাদা আলাদা পরমাণুর RAM ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক মাস দিয়ে দেওয়া আছে। তোমাদেরকে আমি কার্বন পরমাণুর আর ক্লোরিন পরমাণুর কি করে বের করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। বাকি পরমাণুগুলো যদি নিজেরা বের করতে চাও বের করতে পারো, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো জেনারেলি অ্যাকচুয়ালি কী হয়, তো সেই ডিটেলসগুলো বইতে দেওয়া থাকে না, তো অতটাও ইম্পর্টেন্ট নয়। তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য জিনিসটাকে রিভিল করছি। তো দেখো, কোনো কার্বনের পারমাণবিক ভর কত, 12 গ্রাম জেনারেলি, কিন্তু যখন আমরা বের করি এক্স্যাক্ট ফিগারে সেটা দাঁড়ায় 12.011। তো অ্যাকচুয়ালি কিভাবে এটাকে ফাইন্ড করা হয়, তো কার্বনের 3টে আইসোটোপ জেনারেলি রয়েছে, C12, C13 আর C14। এর মধ্যে থেকে C12 আর C13 এর ওপর বেস করে এই ভ্যালুটা বেরোয়।
তো পরিবেশে অর্থাৎ আমাদের চারিপাশে কার্বনের দুটো আইসোটোপ থাকে C12 বা C13, যারা কি রেশিওতে রয়েছে 98.93 রেশিও মানে পার্সেন্টেজ, আর একটা রয়েছে C13 যেটা 1.07% হিসাবে। এবার এখান থেকে যখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বা RAM কে ফাইন্ড করব, তখন কি করব স্পেসিফিক্যালি এটার জন্য, ওকে, তখন কি করব, সিম্পলি যে রেশিওতে রয়েছে কত 98.93, কতটা মানে কোনটা রয়েছে 12 দিয়ে গুণ করে দেবো, 1.07 সেটাকে কার সঙ্গে গুণ করে দেবো 13 সঙ্গে, আর সেটাকে ডিভাইড করে দেবো যেহেতু পার্সেন্টেজে আছে 100 দিয়ে, সঙ্গে সঙ্গে আমি যে ভ্যালুটা পেয়ে যাব সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কার্বনের ক্ষেত্রে। নেক্সট যেটা রয়েছে ক্লোরিন। ক্লোরিনের মোট দুটো অ্যাকচুয়ালি আইসোটোপ রয়েছে অ্যাভেলেবেল, 35 আর 37, যেটা কি কি পার্সেন্টেজে পাওয়া যায় জেনারেলি, রেশিওতেও বলতে পারো পার্সেন্টেজেও বলতে পারো, ঠিক আছে, 75.77 আর 24.23, তো এই দুটোকে যোগ করে দেখো বা 100 চলে আসবে, ওকে। তো প্রথমে কি বলেছি, যে রেশিও বা যে পার্সেন্টেজে থাকে সেই ভ্যালুটাকে তার করেসপন্ডিং আইসোটোপের যে ভ্যালু রয়েছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো এখানে 35 নিয়েছিলাম, কিন্তু তাকে এক্স্যাক্ট ফিগারে কী দ্বারা এটা, তো এই ডেটাগুলো না জানলে পরে কোনো দিনই বের করা পসিবল নয়, তো সেই জন্য এগুলো নিয়ে বদার হওয়ার কোনো কারণ নেই যে এইগুলো পারছি না বা আসছে না, এগুলো জানার জন্য তোমাদেরকে অনেক কিছু আলাদা করে পড়তে হয়, ওকে। তো সেগুলো সিলেবাস ওরিয়েন্টেড নয়, তো সেগুলো নিয়ে নিশ্চিন্ত থাকো, ঠিক আছে। তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে কীভাবে বের করি। নেক্সট যে ভ্যালুটা রয়েছে সেটা কত রয়েছে 24.23, সেটা কার জন্য রয়েছে 37-এর জন্য, যার এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে এটা। আর এই দুটো রেশিওকে আমরা যোগ করে দেবো, আর যদি যোগ করে পুরো ক্যালকুলেশন করা হয় তাহলে তখন আমরা কত পেয়ে যাই 35.453, যেটাকে অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 35.5, কোথাও কোথাও 35 এভাবে ধরে নেওয়া হয়, ওকে। সো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, আপেক্ষিক পারমাণবিক ভরকে কি করে বের করা হয় সেই ব্যাপারটা। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আচ্ছা এই ক্লোরিন পরমাণুর যে কেসটা রয়েছে এটাও কিন্তু, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, তো তোমাদেরকে বলে দিই এখানেও কিন্তু বইতেও কিন্তু এটা করে দেওয়া রয়েছে, ওকে। তো তোমরা বই থেকেও দেখতে পারো, ওকে, যারা যারা দেখতে চাও। তো নেক্সট যে ব্যাপারটা রয়েছে, এইমাত্র আমি কি তোমাদেরকে বললাম অ্যাটমিক ব্যাপারটা, না, তার মানে কি পারমাণবিক। এবার আমরা ডেফিনেশন পড়ব যে আপেক্ষিক আণবিক ভর কাকে বলে। আপেক্ষিক আণবিক ভর বা RMM বা রিলেটিভ মলিকিউলার মাস, এটাকে ডিফাইন করার জন্য যে পদার্থটার আমরা RMM বের করব, যে পদার্থটা, ধরে নাও আমি হাইড্রোজেনের বের করতে যাচ্ছি যে আপেক্ষিক আণবিক ভর কত, তার মানে উপরে কে চলে আসবে পদার্থের জায়গায় হাইড্রোজেন। ধরো অক্সিজেনে বের করার চেষ্টা করছি, তাহলে পদার্থটির জায়গায় কে চলে আসবে অক্সিজেন। তার মানে পদার্থটির একটি অণুর ভরকে যদি আমরা, এখানে কিন্তু কোনোদিন চেঞ্জ আসবে না, ওকে, যেহেতু এটা কনস্ট্যান্ট, তো এটাকে কিন্তু কোনোভাবে আমরা চেঞ্জ করব না, 1/12 ইন্টু C12 পরমাণুর ভর দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ ডেফিনেশনে আমরা কি ডিফাইন করতে পারি যে কোনো একটা মৌল বা একটা যৌগের একটি অণুর মধ্যে থাকা সমস্ত পরমাণুর সম্মিলিত পারমাণবিক ভরই হলো RMM অথবা রিলেটিভ মলিকিউলার মাস। এবার যখন ফর্মুলেট করা হয় তখন এইভাবে ফর্মুলেট করা হয়, যখন ডিফাইন করা হয় এইভাবে ডিফাইন করা হয়। রিজনটা কি, রিজনটা হচ্ছে যে সমস্ত অণুগুলো কি নিয়ে তৈরি হয়, পরমাণু নিয়ে। তো সেই জন্য যখনই আমরা মৌল বা যৌগের RMM বা রিলেটিভ মলিকুলার মাসকে ফাইন্ড করব, মানে ডিফাইন করব, তখন অবশ্যই আমাদেরকে সমস্ত পরমাণুগুলোর যে টোটাল পারমাণবিক বা অ্যাটমিক মাস রয়েছে সেটাকে কনসিডার করতে হবে। তো এবার একটা মানে একটা তোমার রিলেশন রয়েছে RMM, অর্থাৎ মৌলের আপেক্ষিক আণবিক ভর RMM ইকুয়াল টু কি RAM, অর্থাৎ অ্যাটমিক মাস, যে রিলেটিভ অ্যাটমিক মাসটা রয়েছে সেটাকে যদি আমরা পারমাণবিকতা দিয়ে কি করে সিম্পলি গুণ করে দিই। তো এবার পারমাণবিকতা ব্যাপারটা কি সেটাতে চলে আসি। পারমাণবিকতা ব্যাপারটা কি, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ধরে নেওয়া যাক যে আজকে আমি
অক্সিজেনকে কনসিডার করছি, অক্সিজেন। তো অক্সিজেনের ভ্যারিয়েন্ট আছে, এটা হচ্ছে পরমাণু। যখন ও অ্যাকচুয়ালি মৌল বা যৌগ তৈরি করার চেষ্টা করছে, তখন কি তৈরি করছে? ও O2 তৈরি করতে পারে, ও H2O তৈরি করতে পারে, ও O3 তৈরি করতে পারে। তার মানে পারমাণবিকতা অনুযায়ী যখন কোনো আমরা, যেহেতু জেনারেলি আমরা মৌলটার ক্ষেত্রে কনসিডার করছি, তো এটাকে আমরা এখন কনসিডার করছি না। তো যেহেতু কোনো মৌলের আণবিক ভরকে বের করব, তো সেই জন্য আমরা কি করব? পারমাণবিক মানে অ্যাটমিক যে মাসটা রয়েছে, যে অ্যাটমিক মাসটা রয়েছে, সেটাকে তার পারমাণবিকতা দিয়ে গুণ করে দেব। তাহলে ধরে নেওয়া যাক অক্সিজেনের পারমাণবিক ভ্যালু ধরে নেওয়া যাক এক্স। তাহলে O2 ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? 2x। O3 ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? 3x। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। এবার মৌলের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, মানে এগুলো হচ্ছে তোমার পয়েন্ট, যেগুলোকে তোমার মনে রাখতে হবে যে এমকে ডিফাইন করার জন্য কী কী দরকার। মৌলের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা দরকার। 2 নম্বর, আমরা এইভাবে ডিফাইন করতে পারি মৌলের আণবিক ভরকে মৌলের পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করি, মানে রেশিও, সিম্পল হিসাব রেশিও। আর 3 নম্বর তোমাদেরকে যেটা বললাম যে পারমাণবিকতা ব্যাপারটা কি। পারমাণবিকতা ব্যাপারটা হচ্ছে যে আমরা যে মৌলটাকে রিপ্রেজেন্ট করছি, তার নাম্বার অফ পরমাণু, নাম্বার অফ অ্যাটমকে আমরা তার পারমাণবিকতা বোঝাতে পারি। যেমন P4কে যখন রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, তখন টোটাল নাম্বার অফ ফসফরাস কটা রয়েছে? 4টে। তার মানে পারমাণবিকতা কত? 4। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি এরপরেও না বুঝতে পারো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদেরকে বারবার বলছি, আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টগুলোকে খুঁটিয়ে দেখব এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসে এই ডাউটগুলোকে অবশ্যই ক্লিয়ার করাবো। তো দেখো, এখানে একটা নোট লিখেছি ছোট্ট করে, নোটটাকে এবার একটুখানি বোঝার চেষ্টা করি। নোটটাতে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা লিখেছি, আজকের RAM, অর্থাৎ আজকের দিনে আমরা যাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলছি, রিলেটিভ অ্যাটমিক মাস বলছি, তাই কিন্তু মানদাত্তা, অর্থাৎ বহু যুগ আগের পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব বলতে যা বোঝাতো সেটাকেই বোঝাচ্ছে। তাহলে এই কথাটা মানেটা বোঝা গেল। যে এবার তোমাদেরকে সবার আগে কি মাথায় রাখতে হবে? পারমাণবিক গুরুত্বের ডেফিনেশন। তো পারমাণবিক গুরুত্বের ডেফিনেশন হয় পুরনো ভিডিও দেখবে, নাহলে পরে বই খুঁটিয়ে পড়বে আর রিলেট করবে যে পারমাণবিক গুরুত্ব কী। আমি নতুন করে পারমাণবিক গুরুত্বকে এক্সপ্লেন করব না, অথবা যদি আবারও না বুঝতে পারো তাহলে কি করবে? কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি অনেক কমেন্ট আসে যে পারমাণবিক গুরুত্বের সঙ্গে কি করে, মানে পারমাণবিক গুরুত্বের ডেফিনেশনকে আবার বুঝিয়ে দিতে, তবে আমি ডাউট ক্লিয়ারিং সেশনে এগুলোকে অ্যাড করব। তাহলে আজকের দিনে যেটাকে আমরা RAM অথবা রিলেটিভ অ্যাটমিক মাস বলছি, সেটাই বহুদিন আগে, মানে আগের যুগে, ঠিক আছে, যখন সবে এভলিউশন স্টার্ট হচ্ছে, তখনকার দিনের পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব বলতে যা বোঝাতো সেটাকে বোঝায়। আজকের দিনে যেটা আপেক্ষিক আণবিক ভর, সেটাই প্রাচীনকালে মানে প্রথম যুগের আণবিক ওজন বা আণবিক গুরুত্ব বলতে যেটাকে বোঝাতো সেটাই। তো এই দুটো কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট দুটো লাইন, যেটা তোমরা অবশ্যই মনে রাখবে যাতে গুলিয়ে না যায় ব্যাপারটা। ওকে, নেক্সট দেখো, গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু বলতে কি বোঝায়? তো যখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করছি, তার মানে সোজা সাপটা হিসাব, ধরে নেওয়া যাক যে আমার কাছে RAM এর ভ্যালু দাঁড়িয়েছে, ধরে নেওয়া যাক যে আমার কাছে 3RAM আছে, আর আমি এটাকে গিয়ে কিসে মাপা শুরু করলাম? একটা দাঁড়িপাল্লার মধ্যে মাপা শুরু করলাম। ওকে, তো তখন যে গ্রামের ভ্যালুটা আমাকে দেখাচ্ছে, এখানে কি আমি পাল্লা বাটকারার মধ্যে দাঁড়িপাল্লার মধ্যে কি দেবো? ওজন দেবো, যার ফলে কি পাবো? আমি ভর পেয়ে যাব। তো সেটা কিসে পাবো? গ্রামে পাবো। সুতরাং 3RAM ইকুয়াল টু যত গ্রাম, সেটা ধরে নেওয়া যাক যে 5.2 গ্রাম হলো। তাহলে গ্রাম পারমাণবিক ভর কত হয়ে যাচ্ছে? 3RAM এর জন্য 5.2। আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি এগুলোকে। ওকে, তো এবার দেখো একটা এক্সাম্পল দিয়েছে যে 35.5 গ্রাম ক্লোরিন সমান সমান কি? 1 গ্রাম
পরমাণু ক্লোরিন। অর্থাৎ যখন RAM ভ্যালু 35.5 গ্রাম হলো। কি করে হলো? লাস্ট ভিডিওতে তোমাদেরকে করিয়েছি আমি, লাস্ট ভিডিও বলছি, এই ভিডিওতেই তো আমি তোমাদেরকে করিয়েছি, শুরুতেই করিয়েছি, কার্বন আর ক্লোরিনের জন্য বের করেও দেখালাম। তো সেখানে কী ছিল? ওগুলো সব 35.5 গ্রাম, যেটা কিসে বেরিয়েছিল বলো? RAM এ বেরিয়েছিল। তো 35.5 গ্রাম ক্লোরিন সমান কি 1 গ্রাম পরমাণু ক্লোরিন। তার মানেটা কী দাঁড়ালো? তুমি গিয়ে বললে যে এই নাও 35.5 RAM, এটুকুনিকে বাদ দাও, 35.5 RAM, আমি কি বলবো? 1 গ্রাম পরমাণু ক্লোরিন। তুমি আমাকে গিয়ে বললে যে 1 গ্রাম অণু ক্লোরিন সমান কত? 1 গ্রাম অণু ক্লোরিন। অ্যাকচুয়ালি এই দিক থেকে লিখলে পরে বুঝতে সুবিধা হতো, ঠিক আছে? এটাকে ঠিকঠাক লিখেছি আমি, ওকে? তো 1 গ্রাম অণু ক্লোরিন সমান কত? আমি তোমাকে বলবো যে 35.5 তো অলরেডি ছিল একটার জন্য, একটা ক্লোরিন পরমাণুর জন্য। তো এখন তো তুমি এসে কি খুঁজছো? আমার কাছে Cl2 খুঁজছো, অণু খুঁজছো। তার মানে কি এটা দুগুণ হয়ে যাবে, 2 দিয়ে গুণ করো, 71 গ্রাম বেরিয়ে গেল। তার মানে 1 গ্রাম অণু ক্লোরিন সমান 71 গ্রাম ক্লোরিনকে বোঝে। আশা করি এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা একটুখানি উল্টো লিখে ফেলেছিলাম, ঠিক আছে? এমন কোনো কঠিন কিছু নয়, ওকে? এগুলোকে খালি রিলেট করবে, বারবার রেইটারেট করবে মাথার মধ্যে, ওকে? যাতে কোনোভাবেই না ভুলে যাও। নেক্সট যেটা রয়েছে মোলার ভর। তো মোলার ভরের মধ্যে, আচ্ছা একটা কাজ করছি, আজকে আমি পুরো ডেফিনেশনগুলো বুঝিয়ে দিচ্ছি। নেক্সট দিন আমি তোমাদেরকে অঙ্ক করানোর আগে আরেকবার মোলের কোন কোন পার্টগুলোকে ভালো করে মনে রাখতে হবে 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা শর্ট সেশন করিয়ে, তারপরে ওর মধ্যে ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যাল যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলোকে অ্যাডেড করব, ওকে? তো আজকে না জাস্ট ডেফিনেশনগুলো মানে গো থ্রু করো আর কি। তো দেখো মোলার ভর বলতে কি বোঝায়? 1 গ্রাম অণু ডিফাইন করছে কিভাবে, দেখো 1 গ্রাম অণু, 1 গ্রাম পরমাণু, পরিমাণ পদার্থকে মোলার ভর বলা হয়। মানেটা কি দাঁড়ালো? যদি আমি বলি যে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু সমান কত? যেমন এখানে আমি কি বলেছিলাম? 1 গ্রাম পরমাণু ক্লোরিন সমান 35.5। তাহলে এটাই আমার কাছে কি হয়ে যাচ্ছে? মোলার ভর হয়ে গেল। মোলার ভর কার মোলার ভর? 1 গ্রাম পরমাণু ক্লোরিনের মোলার ভর, 1 গ্রাম পরমাণু ক্লোরিনের মোলার ভর। যদি আজকে আমি গিয়ে বলতাম যে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু ক্লোরিনের মোলার ভর কত? 71 গ্রাম, ব্যাস। নেক্সট মোল সংখ্যা, এটা একটা ফর্মুলার আকারে মনে রাখবে মোল সংখ্যাকে, ওকে? তো মোল সংখ্যা সমান কী রয়েছে? মোল সংখ্যা আপাতত ফর্মুলার মতন মনে রাখো। আমি যখন অঙ্ক করাবো তোমাদেরকে আমি নিশ্চিত করছি যে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা শর্ট সেশন করিয়ে কিন্তু তার মধ্যে পুরো ব্যাপারটাকে ইনক্লুড করিয়ে দেবো, আবার রিভাইজ করিয়ে দেবো, যাতে অঙ্কগুলো করার সময় কোনো রকম না সমস্যা হয়। তো মোল সংখ্যা সমান কী রয়েছে? পদার্থের বর্তমান ভর। পদার্থের বর্তমান ভর মানেটা কি দাঁড়াচ্ছে? ধরে নেওয়া যাক যে আমার এখন 2 গ্রাম দরকার, তো 2 গ্রাম পদার্থ নিয়ে গেছি, পরেক্ষণে ওই পদার্থেরই 4 গ্রাম নিয়ে যাচ্ছি, তারপরের মুহূর্তে আমি ওই পদার্থেরই 16 গ্রাম নিয়ে যাচ্ছি, অর্থাৎ প্রত্যেকবার আমি পদার্থের ভর চেঞ্জ করছি। তো সেই জন্য পদার্থের বর্তমান ভরকে যদি পদার্থের 1 মোল ভর দিয়ে ভাগ করে দেওয়া হয়, পদার্থের বর্তমান ভরকে যদি পদার্থের 1 মোল ভর দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলেই কিন্তু মোল সংখ্যা পেয়ে যাব। তো এই জিনিসটাকে বুঝতে যতটা কঠিন মনে হচ্ছে, অঙ্ক করার সময় দেখবে এটা জল ভাত ছাড়া কিচ্ছু না। আমি তোমাদেরকে একদম অ্যাসিওর করছি ব্যাপারটা নিয়ে। তো আপাতত এইভাবে মনে রাখো। নেক্সট মোলার ভর, এখানে কি বলেছিলাম? মোল সংখ্যা, এখানে কি বলছি? মোলার ভর। তার মানে এই যে মোল ভর রয়েছে এটাকে কি বলা হয়? মোলার ভর। কোনো পদার্থের 1 মোল ভরকে বলা হয় মোলার ভর, আর যার একক হচ্ছে গ্রাম মোল ইনভার্স। নিচে একটা রিলেশন লেখা রয়েছে, এই রিলেশনটা আমি নেক্সট দিন তোমাদেরকে বোঝাবো। তোমাদেরকে নেক্সট দিন আমি কোথা থেকে আবার রিভিশন স্টার্ট করাবো? এই মোলার ভর থেকে।
এই মোলার ভর থেকে তোমাদেরকে বোঝাবো, আর সঙ্গে রিলেট করাবো, আর সেই সঙ্গে প্রত্যেকটা অঙ্ককে করাবো। ঠিক যেইভাবে তোমাদেরকে আমি সূচক, অঙ্কের যে সূচক চ্যাপ্টার, ওখানে দেখবে যে কী করে ফর্মুলাকে এক্সাম্পলের থ্রুতে রিলেট করলে পরে ইজিলি মনে রাখা যায়, তোমাদেরকে ট্রিক্সটা শিখিয়েছি। তো ঠিক সেম ওয়েতে তোমাদেরকে আমি এই জিনিসগুলোকে রিভাইজ করাবো, এই রিলেশনটাকে ডিফাইন করা মানে বুঝিয়ে দেবো কেন এইভাবে লেখা রয়েছে, আর সেই সঙ্গে মোল রিলেটেড যে যে অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলোকে করাবো। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমি দেখছি যে আরও কোনো পয়েন্ট মানে কোনোভাবে মিস হলো কি না, সেই পয়েন্টগুলোকে অবশ্যই ইনক্লুড করে নেব নেক্সট ভিডিওতে। অর্থাৎ এর পরের ভিডিওতে মোলের সমস্ত অঙ্ক মানে নিউমেরিক্যাল প্রবলেমসগুলোকে অ্যাড করে দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের মোট 3টে পার্টে আমি মোলকে শেষ করে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমাদের রিভিউ কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দেবে।